আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। চলতি মাসে রাজ্যে ৪২ লক্ষ রেশন কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে, যা সুবিধাভোগীদের পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে, বার্তা মুখ্যমন্ত্রীর। শিলচর ডন বস্কো স্কুলে অভিভাবক দিবসে পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে সংবর্ধনা। বিজেপিতে যোগ দিয়ে প্রথম শিলচরে পা রেখে জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে উদ্ভাসিত শিলচরের প্রাক্তন বিধায়ক। সরকারি প্রকল্পের রেশন কার্ড বিতরণ কার্যসূচিকে রাজনীতিকরণ করছে বিজেপি, বিস্ফোরক বিধায়ক কমলাক্ষ। শিলচর এনএন দত্ত রোডের বহু প্রতিষ্ঠিত স্বর্ণ ব্যবসায়ী প্রতিষ্ঠান শ্রীময় জুয়েলার্স নিয়ে এসেছে 2024-এ গ্রাহকদের জন্য বিশেষ অফার। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই বিশেষ অফার হল 9,999 টাকার একটি লয়্যালটি কার্ড। কি পাবেন এই কার্ডটি কিনলে দেখিনি। প্রথমে নগদ 15 গ্রাম যে কোনো গহনার মজুরি 10,500 টাকা পর্যন্ত ফ্রি। এছাড়া নগদ 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েনও ফ্রি। এছাড়া আগামী বছর 2025-এ জানুয়ারি মাসে 100 মিলিগ্রাম 24 ক্যারেট সোনার কয়েন সম্পূর্ণ ফ্রি পাবেন গ্রাহকরা। একইভাবে 2026 সালেও জানুয়ারি মাসে 100 মিলিগ্রামে 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি থাকবে। এছাড়া 2026-এর ডিসেম্বরেও 2 গ্রাম 24 ক্যারেট সোনার কয়েন ফ্রি পাবেন গ্রাহকরা। অফারটা বেনিফিট খুব বেশি। বেনিফিটটা হয়েছে গিয়া একটা আমরা লয়্যালটি কার্ড দিয়ার, এই কার্ডের মাধ্যমে কিন্তু সব ইয়েগুলা কার্ডে 9,999 টাকা হয়, আপনার লাভ হইবে লোক 28,500 টাকা। ঠিক আছে। আর এই কার্ডটা যদি কেউ 5টা করে, 5টায় বেনিফিট আইবে লোক 1,42,500 টাকা 5টা কার্ডে। কেউ যদি 10টা কার্ড করে, 10টা কার্ডে ওই 1 লাখ টাকা, 1 লাখ টাকায় 2,85,000 টাকা প্রফিট। এই হিসেবে এই কার্ডের বেনিফিটটা। আর এই কার্ডের মেইন বেনিফিটটা আমরা যে কয়েনগুলা দিব এগুলো কিন্তু কিস্তে কিস্তে সব শোনা দেওয়াইব। তো ফার্স্ট কাট করার লগে লগে একটা 100 মিলিগ্রামের কয়েন ফ্রি, তারপরে দেওয়াইব লগে 11 মাস পরে আরো একটা 100 মিলিগ্রাম কয়েন ফ্রি, আরো 11 মাস পরে আরো একটা লগে 100 মিলিগ্রাম 24 ক্যারেট কয়েন ফ্রি। এগুলো সব 24। আর লাস্টে দেওয়াইব লগে এই 2 গ্রামটা, এই 2 গ্রাম কয়েনটা দেওয়াইব। এখন হিসাবটা আমি দিয়ে দিই। এইটার দাম আছে 15,000 আজকে রেট। আর এই তিনটার দাম আছে, এই তিনটার দাম আছে হইল গিয়া 3,000। 15 আর 3 কত হইল 18,000। আর মেকিং চার্জ ফ্রি আছে হইল কি 10,500 টাকা। টোটাল 28,500 টাকা এই 10,000 টাকার বিনিময়ে। এ নিয়ে বিস্তারিত জানতে আমাদের ফোন করুন 702604 মোবাইল নম্বরে। আমাদের ঠিকানা এনএন দত্ত রোড, নরসিংটোলা, শিলচর। এবারে বিস্তারিত খবর। চলতি মাসে রাজ্যে ৪২ লক্ষ রেশন কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে, যা সুবিধাভোগীদের পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে, বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জানুয়ারির অন্তিম দিনে দাঁড়িয়ে রাজ্যে ৪২ লক্ষ রেশন কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে, যা 1 লক্ষেরও বেশি সুবিধাভোগীদের উপকৃত করবে এবং তাদের পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে, বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। তিনি বলেন, আমি রাজ্যের জনসাধারণকে অবগত করতে পেরে আনন্দিত যে সরকার চলতি মাসে রাজ্যে ৪২ লক্ষ
রেশন কার্ড বিতরণ করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকারের নীতি স্পষ্ট, সেই অনুযায়ী সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের জন্য রেশন কার্ড খুবই গুরুত্বপূর্ণ। এটি আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য একটি বিশেষ হাতিয়ার হয়ে উঠবে বলেন তিনি। যারা রেশন কার্ড পেয়েছেন তারা আরও বেশ কিছু সুবিধা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। এদিকে সদস্য প্রতি 5 কেজি চাল এবং 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা সহ উজ্জ্বলা প্রকল্পে বিনামূল্যে রান্নার গ্যাস সংযোগের জন্য আবেদন করতে পারবেন রেশন কার্ড প্রাপকরা। আমরা এটাও নিশ্চিত করার চেষ্টা করছি যে 2026 সালের মধ্যে যাদের রেশন কার্ড রয়েছে তারাও যাতে অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে পারেন, এই লক্ষ্যে কাজ করছে রাজ্য সরকার বলে টুইট বার্তায় জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শিক্ষা জাতির মেরুদণ্ড, অভিমত পদ্মশ্রী ডক্টর রবি কান্নানের প্যারেন্টস ডে উৎসবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, অভিমত পদ্মশ্রী প্রাপক ডাক্তার রবি কান্নানের। নিজের ও পরিবারের সবার স্বাস্থ্য ঠিক রেখে মাদক থেকে দূরে থেকে প্রত্যেকের সমাজের জন্য কিছু করা উচিত, তাতে দেশের উন্নতি হবে। এদিন খালি গলায় গান গেয়ে সবার স্বাস্থ্যের মঙ্গল কামনা করে সংস্কৃত শ্লোক সর্বে সুখিন সন্তু সর্বে সন্তু নিরাময়া বলে ডন বস্কো স্কুলের প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক দিবসে 31শে জানুয়ারিতে উপরোক্ত মন্তব্য করতে গিয়ে পদ্মশ্রী প্রাপক ডাক্তার কান্নান স্কুলের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে জাতি সমাজ দেশের জন্য নিজেকে নিয়োজিত করার কথা বলেন এবং এতে অভিভাবকদের সদর্থক ভূমিকার কথা উল্লেখ করেন। রবি কান্নানের উপস্থিতিতে ডন বস্কো স্কুল শিলচরের প্যারেন্টস ডে অর্থাৎ অভিভাবক দিবসের শেষ দিনের অনুষ্ঠান অন্য মাত্রা পায়। ஆத்மசக்தி ஓங்க வேண்டும் உலகிலே சாந்தி நிலவு. May the moon of peace shine over the whole world always. Our traditional Sanskrit prayer goes Sarve Santu Sukhi Sarve Bhavantu Sukhina Sarve Santu Niramaya. May everybody be happy, may everybody be healthy always. I wish you all the best and a life full of happiness, full of health and full of fulfillment. God, we all live in very troubled times. There is strife all over the world. And I know many of the teachers and professors and the principals made an earnest prayer for peace in today's world. I very deeply appreciate this sentiment. To 1947, when India became independent, on the eve of independence, on 14th August, one of our So this year we are completing 18 long years of service here at Barak Valley. And we are happy that we could be the part of the Barak Valley community. And we serve everyone with much love and dedication, as Don Bosco would teach us all to love the young people as well as their parents, family members, near and dear ones. On this auspicious occasion, we are going to honor our revered parents as we celebrate the Parents' Day. We receive immense support and cooperation from our beloved parents. থিয়েটার অ্যাক্টার্স লাইফ, কোথায় কত সময় কি খেতে হয় ঠিক থাকে না। অ্যালটক্সের সিরাপ, যা অন্য লিভার টনিকে পাওয়া যায় না। আয়ুর্বেদে উল্লেখিত উপাদান যেমন মিল্ক থেসেল, শতমূল, শিকড়ি, ড্যান্টেলিয়ান, মকা এবং পূর্ণনবা সমৃদ্ধ অ্যালটক্সের সিরাপ আমার লিভারকে সময়মতো ডিটক্সিফাই করে এবং আমার লিভারকে করে রাখে শক্তিশালী। এটা সম্পূর্ণ সুগার ফ্রি। হেলদি লিভার, হেলদি লাইফ। অ্যালটক্সের সিরাপ, जो पिएगा वो जिएगा। বিজেপিতে যোগদানের পর প্রথম শিলচরে পা রেখে জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে উদ্ভাসিত শিলচরের প্রাক্তন বিধায়ক। দলীয় কর্মী সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিজেপিতে ফিরে ফের কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে উদ্ভাসিত হলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। সব জল্পনার অবসান ঘটিয়ে গত রবিবার গুয়াহাটিতে মন্ত্রী পীযূষ হাজারিকা, মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া, বিজেপির আসাম প্রদেশ সভাপতি ভবেশ কলিতার উপস্থিতিতে দিলীপ বাবু
এদিকে গুয়াহাটিতে দিলীপ পালের আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের পর তার সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ ও উদ্দীপনা পরিলক্ষিত হয়। বুধবার দিলীপ পালের গুয়াহাটি থেকে শিলচর আসার খবর পেয়ে দলীয় কর্মকর্তা ও সমর্থকরা শিলচর রেলওয়ে স্টেশনে ভিড় জমাতে শুরু করেন সকাল থেকেই। পাশাপাশি দলীয় পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ও বিজেপি জিন্দাবাদ থরিতে গোটা স্টেশন চত্বর মুখরিত করে তোলেন কর্মী সমর্থকরা। এদিকে রেল স্টেশনে পৌঁছা মাত্রই জনজোয়ারে ভাসতে দেখা যায় প্রাক্তন বিধায়ককে। উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে প্রিয় নেতাকে পুনরায় দলে স্বাগত জানানোর দৃশ্যটি ছিল নজর কাড়ার মতো। স্টেশনে পৌঁছে তিনি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে শিলচরের প্রাক্তন বিধায়ক জানান, ঘরে ফিরে তার সতীর্থ সহকর্মী ও সহযোদ্ধাদের বাঁধনহারা উচ্ছ্বাসে তিনি আপ্লুত। সহকর্মীদের ইচ্ছা ও আগ্রহকে সম্মান জানিয়ে তিনি পুনরায় নিজ ঘরে ফিরে এসেছেন। কেন্দ্র ও রাজ্য স্তরের শীর্ষ নেতাদের নির্দেশ ও আদর্শ মেনে দলের কাজকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল। আমার আসাম রাজ্যিক বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আগ্রহ এবং নির্দেশে আমি আবার ঘরে ফিরে এলাম। এবার আমাদের লক্ষ্য একটাই, আর 2 মাসের মধ্যে 2 মাসের কাছাকাছি সময়ে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং আমরা সবাই মিলে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মকর্তা, কর্মী, কার্যকর্তা, নেতা সবাই মিলে আমরা প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো আমরা আবার দিল্লির মসনদে আমরা দেখতে চাই এবং আমরা বিশাল সংখ্যক ভোটে আমাদের এই বরাক উপত্যকা থেকে 2টি সিট আমরা তাকে উপহার দেব, এই প্রতিজ্ঞা আমরা নিচ্ছি। এবং আমরা সবাই মিলে, সবাই দলের ছোট বড় প্রতিটি কর্মকর্তা মিলে সবাই মিলে আমরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে দলের নিয়ম নীতি মেনে আমরা সবাই কাজে ঝাঁপিয়ে পড়ব। আমাদের লক্ষ্য একটাই, মোদীজিকে আবার প্রধানমন্ত্রী বানানো আর রেকর্ড সংখ্যক ভোটে আমরা জিততে চাই। এবং এবার আমরা জানি যে বিরোধী অপশক্তিরা মহাজোট বন্ধন তৈরি করেছে, কিন্তু আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির প্রায় 20 কোটি কার্যকর্তা, কর্মী, সদস্য সবাই মিলে আমরা এই বিরোধীদের সমস্ত পরিকল্পনাকে বানচাল করে তারা ভারতবর্ষকে পিছিয়ে দিতে চায়। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতবর্ষ বিশ্বের দরবারে পৌঁছে গেছে, দুর্দান্ত গতিতে উন্নয়নের ঘোড়া চলছে, সেটাকে তারা স্তব্ধ করে দিতে চায়, কিন্তু আমরা তাদেরকে স্তব্ধ করব। আগামী নির্বাচনে সমস্ত বিরোধী শক্তি তিন সংখ্যায় বুঝতে পারবে না, 3 সংখ্যার ভেতরে আটকে যাবে এবং ভারতীয় জনতা পার্টি এনডিএ 450-এর উপর সিট পেয়ে আবার ক্ষমতায় আসছে। রেশন কার্ড বিতরণে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে শাসক দল বিজেপি, অভিযোগ বিধায়ক কমলাক্ষের। খাদ্য সুরক্ষা রেশন কার্ড বিতরণে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে শাসক দল বিজেপি। গুরুতর এই অভিযোগ করলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক তথা কংগ্রেস নেতা কমলাক্ষ দে পুরকায়স্থ। বুধবার করিমগঞ্জে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার থাকাকালীন খাদ্য সুরক্ষা আইন পাশ হয়েছিল। সেই আইন মতে তৎকালীন সরকারের আমলে খাদ্য সুরক্ষার রেশন কার্ড বিতরণ করা হয়েছে, কিন্তু বর্তমান বিজেপি সরকার খাদ্য সুরক্ষার আইনের মাধ্যমে নতুন রেশন কার্ড বিতরণ করে নিজেদের কৃতিত্ব দাবি করছেন। যেখানে সমবায় সমিতির কর্মকর্তা ও ডিলাররা কার্ড বিতরণ করার কথা, সেখানে বিজেপির নেতারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যই রেশন কার্ড বিতরণ করছেন। প্রতিটি ক্ষেত্রে বিজেপি রাজনৈতিক ফায়দা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন কমলাক্ষ দে পুরকায়স্থ। প্রত্যেকজনকে 80 গ্রামাঞ্চলে 80% এবং শহরাঞ্চলে 1% ছিল, সেই মর্মে চলছে। সেটা নতুন কোনো কথা নয়। বর্তমান সময়ে যে পরিবেশ দেখতে পারলাম, এরকম একটা বাতাবরণ, যেমন খাদ্য সুরক্ষা অর্থাৎ ফুড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে সেই কার্ডগুলো সেই অ্যাক্টের আন্ডারে কার্ড নয়, সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে। সেই কার্ডগুলো মানুষকে সেই কার্ডগুলো বিজেপি দিচ্ছে, সেটাতে সেই অ্যাক্টের কোনো কর্তৃত্ব নেই। তাই সেটা 13তে শুরু হয়েছিল এবং কংগ্রেস সরকারের সময় শুরু হয়েছিল এবং ইদানিংকালে যেগুলো পপুলেশন অর্থাৎ যে বেঁচে ছিল, অর্থাৎ যেগুলো পপুলেশন অনেকের কার্ড সারেন্ডার করেছে, অনেকে চাকরিজীবী হয়তো কার্ড হয়ে গিয়েছিল, অনেকের ফ্যামিলি এখানে নেই, বিদেশ চলে গেছেন, অনেকের কার্ড সেগুলো সারেন্ডার করেছেন। নিয়ম একটা সিদ্ধান্ত একটা আছে বা সেই মর্মে হবে ডিলার দিয়ে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। কিন্তু বর্তমান সময় দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ওয়ার্ড কমিশনের মারফতে সেগুলো ডিস্ট্রিবিউশন করা হবে। স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে
ওনার মারফতে আপনারা সেই কার্ডগুলো ডিস্ট্রিবিউশন করবেন। এই যদি বাতাবরণ হয়, যদি এই যদি পরিবেশ সৃষ্টি করা হয় যদি, তাহলে আইন কানুনের কোনো বালাই নেই। আমাদের বর্তমান বিজেপির এই শাসন ব্যবস্থায় আইন কানুনের কোনো ব্যাপারে নেই। আজকে বিধানসভা 5 তারিখ থেকে হবে, সেখানে যেগুলো আইন প্রণয়ন হবে, আজকে ওনাদের কাছে সেই আইনের কোনো মূল্য নেই, ওনাদের কাছে বিধানসভার কোনো মূল্য নেই। ওনাদের কাছে স্পোর্টস এবং সঙ্গীত, বিশেষ করে কালচার নিয়ে আমরা রাজনীতি করতে চাই না, এবং সেই মর্মে আমরা কোনো রাজনীতি করি সেটা নিয়ে আমি কথা বলতে চাইনি। বিকজ অফ দ্যাট, যে ভালো গান গাবে তাকেই প্রাইজ দেওয়া হবে, যে ভালো খেলবে তাকেই প্রাইজ দেওয়া হবে। যদিও আজকে খেল মহারণ, সঙ্গীত মহাসংগ্রাম করা হচ্ছে, কিন্তু আজকে মিউজিক টিচারগুলো নেই আমাদের স্কুলে। আজকে স্পোর্টস এর বলা হচ্ছে খেল মহারণ। আজকে যাদেরকে দিয়ে খেল মহারণ হচ্ছে, একটা স্কুলে পিটি টিচার নেই। তো ব্যাপার হচ্ছে কি, আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা খেলা করাচ্ছেন, আমি বলছি যে আপনাদেরকে আমি সেটাকে বিরূপ মন্তব্য করছি না, আপনারা খেলা করান, কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করুন। রেলওয়ে স্টেশন চত্বরে ফের মৃতদেহ উদ্ধারের ঘটনায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে। শিলচর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় বুধবার ফের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপন হচ্ছে। শিলচর স্টেশনে 2টি নিরাপত্তা এজেন্সি থাকা সত্ত্বেও এলাকায় 2 দিন পর এভাবে মৃতদেহ উদ্ধার হওয়ায় স্টেশনের সুরক্ষা ব্যবস্থার উপর প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে। মৃতদেহ প্রত্যক্ষ করে স্থানীয়রা তারাপুর থানায় খবর দিলে আইসি রাজু রঞ্জন দে দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। এদিকে মৃত ব্যক্তি রংপুর করাতি গ্রামের ভৈরব দাস বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে মৃতের স্ত্রী জানান, ভৈরব দাস বিগত 4-5 দিন থেকে ঘরে ছিলেন না। বুধবার স্থানীয়রা তাকে ভৈরব দাসের মৃত্যুর সংবাদ দেন। খবর পেয়ে তার স্ত্রী রেলওয়ে স্টেশনে এসে স্বামীকে শনাক্ত করে। ভৈরব দাসের মৃত্যু কিভাবে হয়েছে তা জানা যায়নি, যদিও তারাপুর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রাপ্ত সূত্রের খবর। আপনার বাসা কোন জায়গা? বাসা কোন জায়গা? বাসা রংপুর করাতি গ্রাম। তার নাম কি? ভৈরব দাস। ভৈরব দাস মানে তানজি কেন যে মারা গেছে আপনারা জানেন না? না, জানি না। কি হইছিল করোনা? কেমনে মারা গেছে আমি কইতে পারতাম না। যে তানি কি ঘর আসতো না? না, সাইফাজিন থেকে ঘর জানা যায় না। না। তো আজকে খবর কে দিছে আপনারা? আজকে আমরা পাড়ার মানুষ কেমনে যেন খবর পাইয়া দিছে। তারা মনে কইছে খবর পাইছো না? দেখছুন কেন মৃত্যু তাই? ওখান খালি আমি আইছি। আপনার কে তাই? আমার স্বামী। মানে আপনার কি কোনো সন্দেহ আছে নি? আমরা তো আমার কোনো সন্দেহ না, কোন না দিকে এরকম কই, এরকম তাই যাই করো। এদিকে থাম। তাই ড্রিঙ্কিং করতানি? হ্যাঁ, ড্রিঙ্কিং করতানি না। হ্যালো। ছত্তিশগড়ে নকশাল হামলায় 3 সিআরপিএফ জওয়ান নিহত। শহীদ আসামের বীর সন্তান লম্বোতর সিং। মঙ্গলবার ছত্তিশগড়ে নকশাল হামলায় নিহত সিআরপিএফ জওয়ানের মধ্যে আসামের লম্বোতর সিংও রয়েছেন। আসামের আরেক সাহসী সন্তান শহীদ হয়েছেন। পিতৃহীন ছায়া, স্বামীহীন হলেন সোনালী। ছত্তিশগড়ে মাওবাদী হামলায় নিহত আসামের সিআরপিএফ জওয়ান লম্বোতর সিং। শহীদ লম্বোতর সিংয়ের মরদেহ আগামীকাল তার বাসস্থানে আনা হবে। লম্বোতর সিং 2011 সালে সিআরপিএফে যোগ দিয়েছিলেন। সরকারি সূত্রের মতে মঙ্গলবার ছত্তিশগড়ের বিজাপুর সুকমা সীমান্তে নকশালদের গুলিবিদ্ধ হন তারা। ওই সময় তারা সুকমা জেলায় টহল দিচ্ছিলেন। লম্বোতর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফের অন্তর্গত। অন্য 2 জন নিহত কর্মী বিশেষ কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজলিউট অ্যাকশন কোবরার কমান্ডো ছিলেন। তারা কোবরা 201-এর কনস্টেবল দেবেন্দ্রী এবং পবন কুমার হিসেবে চিহ্নিত হয়েছেন। উল্লেখ্য যে রাজ্যের রাজধানী রায়পুর থেকে 616 কিলোমিটার দূরে অবস্থিত বিজাপুর সুকমা সীমান্তের একটি গ্রাম তেকালগুডেমে একটি নতুন নিরাপত্তা শিবির স্থাপন করা হয়, যাতে এলাকার মানুষের নিরাপত্তা সুনিশ্চিত হয়। উল্লেখযোগ্যভাবে নতুন নিরাপত্তা শিবির স্থাপনের কয়েক ঘণ্টা পরই এই ঘটনা ঘটে। এদিকে ঘটনার পর মাওবাদীরা জঙ্গলের আড়ালে পালিয়ে যেতে সক্ষম হয়। ভারত জোড়ো ন্যায় যাত্রার রুট বদলের দায়ে পুলিশি জেরার মুখে এপিসিসির সভাপতি ভূপেন বরা। 12 ফেব্রুয়ারি ফের জিজ্ঞাসাবাদ। ভারত জোড়ো ন্যায়যাত্রার রুট বদলের দায়ে থানায় মামলা দায়ের করার পর বুধবার জোরহাট থানায় হাজির হন এপিসিসির সভাপতি ভূপেন বরা। দীর্ঘক্ষণ জেরার পর থানা থেকে বেরিয়ে আসেন তিনি। আগামী 12 ফেব্রুয়ারি ভূপেন বরাকে থানায় পুনরায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে থানায় ভূপেন বরার হাজিরা দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন
করিমগঞ্জ জেলার পদাধিকারীরা। এদিন আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তারা জানান, ভূপেন বরাকে গ্রেপ্তার করা হলে কংগ্রেস পদাধিকারীরাও স্বেচ্ছায় গ্রেপ্তার বরণ করতেন। আইন ও সংবিধানের উপর কংগ্রেস দল বিশ্বাসী বলে এদিন জানিয়েছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী। আমরা যারা কংগ্রেস করি, ভারতীয় জাতীয় কংগ্রেস 130 বছরের দল, আমরা আইনে বিশ্বাস করি, আমরা সংবিধানে বিশ্বাস করি, আমরা সমগ্র ধরনের নিয়ম নীতিতে আমরা বিশ্বাস করি। তাই ভূপেন কুমার বরা মহাশয় আজকে উপস্থিত হয়েছিলেন। আবার 12 তারিখ ওনাকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আইনের প্রতি বিশ্বাস রেখে আজকে সমস্ত জেলায় আমরা প্রস্তুত ছিলাম। যদি ভূপেন কুমার বরা মহাশয়কে আজকে আসাম সরকারের পুলিশ বাহিনী যদি গ্রেপ্তার করত, তবে করিমগঞ্জ জেলা থেকে শুরু করে আসামের সমগ্র রাজ্যের প্রত্যেকটি জেলা কংগ্রেসের সভাপতি সহ হাজার হাজার কংগ্রেস কর্মী আজকে গ্রেপ্তার বরণ করার জন্য প্রস্তুত ছিলেন। যে ভারতবর্ষের মধ্যে সমগ্র রাজ্যের যতটি রাজ্য আছে, সব রাজ্যের মধ্যে যদি কোনো ভ্রষ্ট মুখ্যমন্ত্রী হয়ে থাকে, সেটা আসামের মুখ্যমন্ত্রী বলে রাহুল গান্ধী বলেছেন। স্বদেশ বিশ্বাসের স্মরণ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন। 72-এর বাংলা ভাষার সেরানি সদ্য প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রয়াণে স্মরণ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করল বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি। শিলচর বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রথমে প্রয়াত স্বদেশ বিশ্বাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানিয়ে স্মরণসভার সূচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক অরিজিৎ আদিত্য, কবি লেখক ইমাদ উদ্দিন বুলবুল, কংগ্রেস নেতা সীমান্ত ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির সভাপতি সঞ্জীব দেব লস্কর, সিপিআইএমের নেতা দুলাল মিত্র, তৈমুর রাজা চৌধুরী, মহিতোষ পাল প্রমুখ। স্বাগত বক্তব্যে কবি সাহিত্যিক দীপক সেনগুপ্ত বলেন, প্রয়াত স্বদেশ বিশ্বাস প্রতিবাদী ব্যক্তিত্বের মানুষ ছিলেন। তৈমুর রাজা চৌধুরী বলেন, বরাকের সংবাদ জগতের এক প্রতিবাদী সাংবাদিক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। তার প্রতিবাদী সাংবাদিকতার ইতিহাসের প্রচার করার আহ্বান জানান। দুলাল মিত্র বলেন, প্রয়াত স্বদেশ বিশ্বাস ছিলেন কাছাড় জেলার কমিউনিস্ট পার্টির একজন এমন ব্যক্তিত্ব যিনি রাজনৈতিক জীবনে তার বিরাট ভূমিকা রেখে গেছিলেন। 72-এর বাংলা ভাষার আন্দোলন অগ্রণী ভূমিকা ছিল, এই কথা কেউ অস্বীকার করতে পারবেন না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিষ্ঠ সাংবাদিক মিলন উদ্দিন লস্কর, গৌতম প্রসাদ দত্ত ও অভিজিৎ ভট্টাচার্য, আইনজীবী আনসারুল হক, কবি লেখক গবেষক ইমাদ উদ্দিন বুলবুল সহ অন্যান্যরা। বিস্মৃতির অন্ধকারে যদি এই মানুষগুলো হারিয়ে যায়, তাহলে কিন্তু আমরা নিজেরাই ওদের হারিয়ে যাব। আমি আশা করব আপনারা যারা এসছেন, সভাপতি সভা পরিচালনা করবেন, সঞ্চালক পরিচালনা করবেন, প্রতিনিধি যাকে আজকে আমরা স্মরণ করছি, তিনি আবার জীবন্ত হয়ে উঠেছেন আমাদের এই হলটিতে। আমি ভাবছিলাম যে আজকে এই ঠান্ডার দিনে কতজন এখানে আসবেন। ডকুমেন্টেশন করছি, কম্পাইল করছি। শিলচরে বই মেলার ইতিহাস লেখাটা বড় কঠিন এবং এটাকে শুদ্ধভাবে করা আরো কঠিন। কারণ হলো বিভিন্ন ধাপে বই মেলা এখানে হয়েছে। হওয়া যায়, করা যায় এখানে এই চিন্তা নিয়ে, কিন্তু তার যে আর্থিক অবস্থা সেভাবে ছিল না। বললাম যে আত্মসমর্পণ করেননি, কারো কাছে সারেন্ডার করেননি, না হলে কারো পৃষ্ঠপোষকতা নিয়ে তার কেবল টিভি চালাতে পারতেন এবং দাপিয়ে বেড়াতে পারতেন। করতেন এবং ওনার একটা বইও দিয়েছিলেন। বইটার নামটা কি ছিল যেন ভুলে গেলাম আমি। বিশ্ব পূজাবিধি, এই ধরনের কিছু। এই বইয়ের ঈশ্বর পূজার সন্ধান, এই বইটার যখন একটা পার্ট আমি জানি। ধলাই বিএনপি স্কুলের শতবর্ষ উদযাপনের 4 দিনের অনুষ্ঠানের সমাপ্তি। ধলাই বিএনএমপি স্কুলের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি হলো মঙ্গলবার সকাল 9টায় জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে 3 দিবসীয় অনুষ্ঠানের শেষ দিনের অনুষ্ঠানের সূচনা হয়।
সকাল 10টা থেকে মুন্সিরাম বর্মন মুক্তমঞ্চে আয়োজিত সেমিনারে শতবর্ষের আলোকে বাম অঞ্চলে শিক্ষার প্রসারে বিএনএমপি এইচএস স্কুলের ভূমিকা বিষয়ে আলোচনায় শিক্ষাবিদ, স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন। পরবর্তীতে ভবিষ্যৎ যুব প্রজন্মের সার্বিক বিকাশে নতুন জাতীয় শিক্ষানীতি 2020 বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা। শতবর্ষ উদযাপন সমারোহ উপলক্ষে বিএনএমপি স্কুলের বিজ্ঞান ও কলা বিভাগের ছাত্রছাত্রীদের দ্বারা স্মার্ট সিটি, বিক্রম ল্যান্ডার, শ্রীরাম জন্মভূমি, অযোধ্যা রাম মন্দির সহ বিভিন্ন প্রদর্শনী তুলে ধরেন। সন্ধ্যায় শিলচর সহ বিভিন্ন স্থান থেকে আমন্ত্রিত শিল্পীরা মঞ্চ জাকালো সঙ্গীত পরিবেশন করেন। স্কুলের ঐতিহ্য তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কমিটিতে যারা আছেন, শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন, আমরা পূর্ণ আনন্দ উপভোগ করেছি। আমাদের স্কুলের ইতিহাস আমরা স্মরণ করেছি। আমরা আগের ইতিহাস থেকে আমরা এই শিক্ষা নিয়েছি যে আমরাও এই স্কুলকে আরো এরকম শতবর্ষ ব্যাপী আরো সুন্দর করে কিভাবে নিয়ে যেতে পারি, সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারি, তার প্রয়াস আমরা করব। মুদ্রা কথা, আমরা সবে অঙ্গীকারবদ্ধ যে বিএনএমপি স্কুলের এই শিক্ষা ব্যবস্থা 100 বছর আগে যেভাবে আরম্ভ হয়েছিল, আমরা এটাকে আরো মজবুত করে যে উদ্দেশ্য নিয়ে যারাই আরম্ভ করেছিলেন তাদের উদ্দেশ্য যাতে ফলবতী করতে পারি, তার কারণে আমরা অঙ্গীকার নিয়েছি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ। করিমগঞ্জ জেলায় সুবিচার না পাওয়ার ধর্নায় বসলেন দুষ্কৃতীর হাতে আক্রান্ত বিপ্লব দেব। গত 20 জানুয়ারি সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হন করিমগঞ্জ জেলার কানিশাইলের বাসিন্দা বিপ্লব দেব। এদিন রামের পতাকা মাটিতে ফেলার বিষয়ে প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে আক্রান্ত হতে হয়েছে। ঘটনার বিচার চেয়ে আবেদন জানিয়েছিলেন প্রশাসনের কাছে। 11 দিন অতিক্রান্ত হওয়ার পরও কোনো সুবিচার পাননি শারীরিকভাবে আক্রান্ত ব্যক্তি বিপ্লব দেব। তাই বুধবার সুবিচার চেয়ে ধর্নায় বসেন তিনি। इसका कोई सोल्यूशन नहीं मिला, तो मैं मार खाया एक हिंदू लड़का हो के राम झंडा के लिए बहुत बड़ी बात है, लेकिन मेरा झंडा को उखाड़ के फेंक के पैर के नीचे कुचला गया। इसके लिए मैं अभी तक किसी भी हमारा हिंदुओं का जो नेता लोग है, बड़ा कोई है, मैं अपना डिस्ट्रिक्ट बीजेपी का जो डिस्ट्रिक्ट प्रेसिडेंट है उनके पास 2 दिन गया, जाके पूछा। वो बोले ठीक है, कल मेरा एक मीटिंग है, परसों आओ, मैं आपके साथ मीट करता हूँ। दूसरे दिन जब गया, ठीक है कल भी मेरा एक मीटिंग है, या बहुत हमें आपका बात सुनने के भी टाइम नहीं है, परसों आओ। ऐसा करके आज 11 दिन हो गया, इसका कोई सोल्यूशन मेरे सामने नहीं आया। अभी मैं हेल्पलेस, मैं अभी सीएम सर के उद्देश्य में यहाँ पर बैठा हूँ कि हमारा जो हम मार खाया, हमारा देखिए हमारा स्पॉट है बॉडी में, ये देखिए पूरा स्पॉट है बॉडी में। করিমগঞ্জ কালী মহাবীর বাড়ির বাৎসরিক হরিনাম সংকীর্তনের সূচনা হল বুধবার। সীমান্ত জেলা করিমগঞ্জের শ্রী শ্রী কালী মহাবীর বাড়ির বাৎসরিক হরিনাম সংকীর্তনের ধর্মীয় রীতি মেনে সূচনা হয় বাৎসরিক উৎসবের। হরিনাম সংকীর্তন উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এলাকায়। বিভিন্ন কীর্তনীয়া দল অংশগ্রহণ করে হরিনাম সংকীর্তনের মাধ্যমে বাৎসরিক উৎসবকে সফল ও সার্থক করে তোলার আহ্বান কমিটির পক্ষ থেকে। বার্ষিক উৎসবের বিষয়বস্তু সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মন্দির কমিটির কর্মকর্তারা। আমরা বিগত দিনে অনেক দিনই এই কীর্তনকে সম্প্রসারিত করেছিলাম, কিন্তু বর্তমান অবস্থায় আমাদের লোকজনের একটু অভাব থাকায় সেই কনস্ট্রাকশন চলায়, তাছাড়া আমাদের মন্দির নির্মাণ কার্য চলার দরুন আমরা সেই দীর্ঘায়িত করতে পারিনি। কিন্তু আমরা মোটামুটি একটা সংকল্প নিয়েছি, আগামী বছর আমরা 32 পর হরিনাম সংকীর্তন। আপনাদের মাধ্যমে শহরবাসীকে আমরা অনুরোধ করব যে আগামী করলো আমাদের মহোৎসব অনুষ্ঠিত হবে, আপনারা সবাই এসে আমাদের সহযোগিতা এবং প্রসাদ গ্রহণ করার জন্য আমরা এবারে রংপুর নতুন দয়াপুরে দিনী সমাবেশ অনুষ্ঠিত। রংপুর নতুন দয়াপুর ওয়াজ কমিটির উদ্যোগে রংপুর দয়াপুর ঈদগাহ মসজিদ প্রাঙ্গণে বিভিন্ন
কার্যসূচির মধ্য দিয়ে দিনী সমাবেশ ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হয়। এই দিনী সমাবেশের সভাপতিত্ব করেন মঈনুদ্দিন লস্কর। অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলানা আহমেদ সাইদ গোবিন্দপুরী, হজরত মৌলানা সাবির আহমেদ আল হাজারি সাহেবজাদা বাগপুরী, শিলচর ইন্ডিয়া ক্লাব মসজিদের শাহী ইমাম হজরত মৌলানা মাসুক আহমেদ, রাতাবাড়ি নিজামিয়া মাদ্রাসার শিক্ষক কারি মৌলানা নজরুল ইসলাম, এছাড়াও আরও শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, স্থানীয় ব্যক্তিবর্গরাও উপস্থিত ছিলেন। দুধপাতিলের বাসিন্দা হরেকৃষ্ণ রাহার জীবনাবসান হয়েছে। দুধপাতিল এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ রাহার জীবনাবসান হয়েছে। 20 জানুয়ারি শনিবার রাত 8:45 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 68 বছর। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুর সময় তিনি স্ত্রী সহ একমাত্র পুত্র, 2 কন্যা, জামাতা, নাতি নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধদের রেখে গিয়েছেন। এদিকে তার এই মৃত্যুতে গোটা এলাকায় শোক বিরাজ করছে। শিলচরে চলতি সাময়িক প্রসঙ্গ কাপ ফুটবলে বুধবারের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। শিলচর ডিএসএ পরিচালিত চলতি সাময়িক প্রসঙ্গ কাপ প্রাইজ মানি মহিলা ফুটবল প্রতিযোগিতায় বুধবারের ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হলো। এদিন শিলচর স্পোর্টিংয়ের মাঠে অনুষ্ঠিত লিগ পর্যায়ের ম্যাচে শিবদুর্গা ক্লাব মুখোমুখি হয়েছিল মুনলাইট ক্লাবের বিরুদ্ধে। নির্ধারিত সময় পর্যন্ত উভয় দল দুটি গোলশূন্য অবস্থায় থাকাতে ম্যাচটি ড্র হয়। খেলা শেষে ওমেন অফ দ্য ম্যাচ নির্বাচিত শিবদুর্গা ক্লাবের রিনিকি কালিন্দির হাতে পুরস্কার তুলে দেন শিলচর ডিএসএর সভাপতি শিবব্রত দত্তের সহধর্মিনী মধুমিতা দত্ত। সূচি অনুযায়ী আগামী 2রা ফেব্রুয়ারি পিডব্লিউডি মেকানিক্যাল ক্লাব খেলতে নামবে শিবদুর্গা ক্লাবের বিরুদ্ধে, জানিয়েছেন ফুটবল সচিব বিকাশ দাস। প্রয়াত হিরণবালা রায় স্মৃতি 8A সাইট নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার সূচনা হয় মঙ্গলবার। ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে উক্ত ক্লাবের অধীনের বিপরীত থাকা ময়দানে প্রয়াত হিরণবালা রায় 8A সাইড টেনিস বলের নাইট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন সন্ধ্যায় প্রথমে ক্লাবের পক্ষ থেকে প্রয়াত হিরণবালা রায় 8A সাইড নাইট প্রাইজ মানি ক্রিকেট প্রতিযোগিতার স্মৃতিমঞ্চে উপস্থিত সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাম বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বিজেপির কাছাড় জেলা সভাপতি বিমলেন্দু রায়, আইনজীবী সৌমেন চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অজয় রায়, ক্লাবের প্রাক্তন সভাপতি দীপক সোম এবং শঙ্কর দাস, সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি চেয়ারম্যান গোপিকা নাথ ভট্টাচার্য মহাশয়দের উত্তরীয় পরিয়ে হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে বিজেপি দলের কাছাড় জেলার সভাপতি বিমলেন্দু রায় বলেন, অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অঙ্গ হিসেবে ওনার স্বর্গীয় মাতা হিরণবালা রায়ের স্মৃতিতে 8A সাইড প্রাইজ মানি নাইট ক্রিকেট প্রতিযোগিতার আয়োজনে যোগদান করে খুবই আনন্দিত এবং ওনার জীবনে এই সন্ধিটি উল্লেখযোগ্য হয়ে থাকবে। পরবর্তীতে আমিনুল হক লস্কর বলেন, শিলচরের ঐতিহ্যবাহী ক্লাবগুলোর মধ্যে অন্যতম হলো অগ্রণী ক্লাব। এই ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের অংশ হিসেবে এই ক্রিকেট প্রতিযোগিতায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। তিনি আরও বলেন, আজকে সুন্দরভাবে খেলার উদ্বোধন হয়েছে। অনেক প্লেয়ার, অনেক টিম অংশগ্রহণ করেছে। আগামীকালকে তেনে রেগুলার বেসিস খেলা হবে, নকআউট খেলা। আর শিলচরে কাছাড় জেলাতে বেশ কয়েকটা ক্লাব আছে, এর মধ্যে সুভাষনগরের অগ্রণী ক্লাবের বেশ কিছু নাম আছে। আমরা ছোটো থাকতেও শুনেছি ওই ক্লাবের নাম। অনেক যোগ্য ব্যক্তি, সুশীল চৌধুরীর মতো, অ্যাডভোকেট সুশীল চৌধুরীর মতো ব্যক্তি এখানে সভাপতি ছিলেন, বেশ দিন ছিলেন। আজকের এই ক্লাবের 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করায় নিজেকে ধন্য মনে করতেছি। আশা করি এতদ অঞ্চলে যারা ক্রিকেট প্রেমী আছে তারা ক্রিকেট খেলা দেখবে, আর যারা প্লেয়ার আছে তারাও একটু সময় এতে কাটাবে। তো খেলাটা ভালো জিনিস, খেলা খেললে পরে নিজের শরীরের স্বাস্থ্য ঠিক থাকে, মন ঠিক থাকে। তো এই জন্য আমি এই খেলা আরম্ভ করার জন্য আমি আমার ছেলেকেও বলেছিলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ সংবাদ আরও একবার।
চলতি মাসে রাজ্যে ৪২ লক্ষ রেশন কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে, যা সুবিধাভোগীদের পুষ্টি ও স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করবে, বার্তা মুখ্যমন্ত্রীর। শিলচর ডন বস্কো স্কুলে অভিভাবক দিবসে পদ্মশ্রী ডক্টর রবি কান্নানকে সংবর্ধনা। বিজেপিতে যোগ দিয়ে প্রথম শিলচরে পা রেখে জনজোয়ারে ভাসলেন দিলীপ পাল। কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে উদ্ভাসিত শিলচরের প্রাক্তন বিধায়ক। সরকারি প্রকল্পের রেশন কার্ড বিতরণ কার্যসূচিকে রাজনীতিকরণ করছে বিজেপি বিস্ফোরক বিধায়ক কমলাক্ষ। আজকের মতো BTN নিউজ এ পর্যন্তই। নমস্কার।